এই কাহিনীটি লর্ড হ্যালিফ্যাক্সেলের কাছে পাঠিয়েছিলেন বেভা পেন্ট আর এ ক্যান্ট। ক্যান্ট সাহেবের ঠাকুরদা ছিলেন বিখ্যাত শিল্পী মিস্টার বেজিনান ইস্টন। আমার ঠাকুরদা মিস্টার বেজিনান ইস্টন একসময় আমাদের সঙ্গেই থাকতেন। আমরা তখন থাকতাম লুটলু নামে একটা জায়গায়। ডিনহাম হল ছিল বাড়িটার নাম। সে আজ প্রায় 40 বছর আগের কথা। সময়টা যতদূর মনে হয় 1890 খ্রিস্টাব্দ। ঠাকুরদা ঘুমোতেন আমার পাশের ঘরে। দুটো ঘরের মাঝখানে একটা দরজা ছিল, সুতরাং বাইরের বারান্দায় না বেরিয়েও এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যেত। হঠাৎ একদিন ভোর রাতে আর্থার আর্থার ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল। এই যে ঠাকুরদার গলা! বুড়ো মানুষ অসুস্থ হয়ে পড়লেন নাকি? আমি তৎক্ষণাৎ ছুটে পাশের ঘরে গেলাম। দেখলাম ঠাকুরদা বিছানায় বসে আছেন। তার মুখ ফ্যাকাশে, শরীরটা কাঁপছে, তাকে অত্যন্ত বিচলিত মনে হচ্ছে। কি ব্যাপার? কি হয়েছে দাদু? আমি উৎকণ্ঠিতভাবে জিজ্ঞাসা করলাম। আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি রে। কাঁপা কাঁপা গলায় ঠাকুরদা বললেন। কি স্বপ্ন দেখেছেন? দাদু বললেন, থাক সে কথা। না, থাকবে কেন? বলো তুমি। আমার আগ্রহ দেখে ঠাকুরদা শুরু করলেন তার কাহিনী। স্বপ্নে দেখলাম আমি যেন আমার এক পুরনো বন্ধুর সঙ্গে স্ট্যাফোর্ডশায়ারের একটা বাড়িতে রয়েছি। বাড়িটার নাম ব্রিড হল। এক আলোয় ভরা সুন্দর দিনে পার্কের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমি যেন যাচ্ছিলাম গ্রামের পুরনো গির্জিটার দিকে। পার্কের ছোট দরজাটার পার হয়ে সমাধি প্রস্তর আর সমাধি স্তম্ভগুলির মাঝামাঝি এর পথ ধরে আমি এসে পড়লাম গির্জার পুরনো বারান্দায়। ভিতরে ঢুকতে যাচ্ছি, ঠিক এমন সময় গির্জার ঘন্টা বেজে উঠল। এ তো অ্যান্টেসক্রিয়ার ঘন্টা। হ্যাঁ, একটা শবযাত্রীর দল আসছে। গির্জার ভেতরে না ঢুকে আমি আবার পথে নেমে এলাম। ভাবলাম যতক্ষণ এই অ্যান্টেসক্রিয়া চলে ততক্ষণ সমাধি প্রস্তর আর সমাধি স্তম্ভগুলোই দেখা যাক না কেন। গির্জার প্রাঙ্গণে তো অনেক স্মৃতিসৌধ রয়েছে, সেগুলি দেখতে দেখতেই সময় কেটে যাবে। শবযাত্রীর দল কাছে এসে পড়ল। এবার পুরনো বারান্দার দিকেই এগিয়ে আসছে দলটা। নিছক কৌতূহলের বসে একজন শবযাত্রীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, কে মারা গিয়েছেন? আগে মিস্টার মাস্কাটন। নামটা পরিচিত, তাই আবার জিজ্ঞাসা করলাম, তা কোথায় থাকতেন তিনি? সামারফোর্ড হলে। শবযাত্রী উত্তর দিল। হা কপাল! সামারফোর্ড হলের মিস্টার মস্কটন তো আমার পুরনো বন্ধু। তার বাড়িটা তো এখান থেকে মাত্র কয়েক মাইল দূরে। মন খারাপ হয়ে গেল। হওয়াই স্বাভাবিক। বাল্য বন্ধুর মৃত্যুর সংবাদ শুনলে কার না মন খারাপ হয়। প্রোগ্রাম পাল্টে ফেললাম। ঠিক করলাম অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেব। গির্জার ভেতরে ঢুকে পড়লাম। বসলাম গিয়ে পেছন দিকে একখানা আসনে। গির্জার পূর্বাংশে শবযানের ওপর কফিনটা রাখা হলো। এবার কফিন যাত্রা করবে কবরের দিকে। ঠিক এই সময় গির্জার একজন কর্মচারী এগিয়ে এলো আমার দিকে। লোকটা বুড়ো এবং বেশ বেঁটে। ওর চেহারার মধ্যে এমন একটা কিছু ছিল যে ওকে দেখলেই নিদারুণ ঘৃণা এবং বিরক্তিতে সমস্ত শরীর ঘিন ঘিন করে ওঠে। আমার কাছে এসে লোকটা বলল, আমার ধারণা আপনি প্রয়াত মিস্টার মস্কটনের সবচেয়ে পুরনো বন্ধু। শুধু তাই নয়, আপনি তার বাল্য বন্ধুও। আমার ধারণা যদি সত্যি হয় তবে সব যাত্রীদের পুরনো ভাগে আপনারই থাকা উচিত। শোক মিছিলটা ভল্ট বা ভূগর্ভের সমাধিকক্ষ পর্যন্ত যাবে। আপনি হবেন মিছিলের নেতা। প্রস্তাবটা এমনভাবে এলো যে অস্বীকার করতে পারলাম না। মৃতের আত্মার মুক্তির জন্য প্রার্থনা শেষ হলো যাজক মশাইয়ের নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। যাজক মশাইয়ের মুখখানা দেখতে শুকনো আপেলের মতো। এবার শুরু হবে অন্তিম যাত্রা। 4 জন বাহক কাফিনটাকে কাঁধের ওপর তুলল। ওরাই কাফিনটাকে সমাধি কক্ষের বয়ে নিয়ে যাবে। গির্জার সেই বুড়ো কর্মচারীটা আবার আমার কাছে এগিয়ে এলো। চোখের ইঙ্গিতে দেখিয়ে দিল পথটা। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নামবার পর আমি মাথা নিচু করতে বাধ্য হলাম। ঢাকা পথটার ওপরে সিলিংটা এত নিচু যে এ কাজ না করার উপায় নেই।
সমাধিগৃহের পুরনো দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় শরীরটাকে আরো নিচু করতে হলো। ভূগর্ভের সমাধিগৃহের মধ্যে একটু উঁচু প্ল্যাটফর্ম, আর ওপর কাফিন রাখা হলো। মাস্কাটন পরিবারের ৩০-৪০ জন প্রয়াত মানুষের কাফিন রাখা হয়েছে উঁচু মঞ্চটার উপর। কতগুলো পুরনো কাফিন আবার ভেঙে গিয়েছে, ভাঙা জায়গা দিয়ে বেরিয়ে পড়েছে দেহাবশের কঙ্কালের অংশ। মঞ্চের ওপর নতুন কাফিনটা রাখার পর সব যাত্রীরা সার বেঁধে সমাধিগৃহে থেকে বেরিয়ে গেল। শুধু ঢুকবার সময় আমি ছিলাম সবার আগে। এবার আমি সবার পেছনে পড়ে গেলাম। দরজার দিকে এগোচ্ছি, এমনই সময়ে গির্জার কর্মচারী সেই বেটে বুড়োটা গুড়ি মেরে এগিয়ে এলো আমার পাশে। হঠাৎ বদমাসটা আমাকে একটা ধাক্কা মারলো। আমাকে যে টর্চটা দেওয়া হয়েছিল আচমকা ধাক্কা খেয়ে তা আমার হাত থেকে ছিটকে পড়ে গেল। কাদা ভরা মাটিতে পড়ে নিভে গেল টর্চের আলো। পর মুহূর্তেই একটা শব্দ শুনতে পেলাম। ভূগর্ভের সমাধিগৃহে দরজা বন্ধ হয়ে গেল। বুঝতে পারলাম দরজার তালা পড়ে গেল। আমার অবস্থা অবর্ণনীয়, অকল্পনীয়। এই ভয়ঙ্কর সমাধিগৃহে জীবিত মানুষ বলতে আমি একা, একেবারে একা। অন্ধকারের মধ্যে আন্দাজ করে দরজার দিকে ছুটে গেলাম। বন্ধ দরজায় কপালটা ঢুকে গেল। দরজায় ধাক্কা দিতে লাগলাম, পাগলের মতো চিৎকার করতে লাগলাম, দরজা খুলুন, দরজা খুলুন, আমি ভেতরে রয়ে গিয়েছি। কিন্তু বাহিরে থেকে কোনো সাড়া পেলাম না। অন্ধকারের মধ্যে সেই মরার রাজ্যে আমার ১ ঘন্টা কেটে গেল। অবশ্য সেই ১ ঘন্টাকে আমার ১ যুগ বলে মনে হচ্ছিল। আস্তে আস্তে অন্ধকারটা আমার চোখে শুয়ে এলো। অস্পষ্টভাবে দেখতে পেলাম মঞ্চটা আর তার ওপরের কাফিনগুলো। হঠাৎ একটা প্রচন্ড শব্দ শুনতে পেলাম, কোনো কিছুতে চির খাওয়ার আকস্মিক তীক্ষ্ণ শব্দ। জয় ভগবান, শেষ পর্যন্ত ওরা ভুলটা বুঝতে পেরেছে। এই মরার রাজ্য থেকে আমাকে বের করার জন্য আসছে ওরা। কিন্তু পর মুহূর্তেই ভুল ভাঙলো আমার। আমাকে উদ্ধার করার জন্য কেউ আসছে না। চির খাওয়ার শব্দটা আসছে কিছুক্ষণ আগে রেখে যাওয়া কাফিনটার দিক থেকে। দারুণ ভয়ে আমার মাথার চুল খাড়া হয়ে গেল। অবর্ণনীয় আতঙ্কের সঙ্গে দেখলাম নতুন কাফিনটার চির বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। কাফিনের ভেতর থেকে হিচড়ে বেরিয়ে আসছে বুড়ো মস্কটনের মৃতদেহ। কয়েক মুহূর্তের মধ্যে দেহটা সম্পূর্ণ বেরিয়ে এলো, দাঁড়ালো নিচের ভাঙা কাফিনটার পাশে। দেহটাতে পচন ধরেছে। কি ভয়ানক, কি বীভৎস দৃশ্য! গলিতে দেহটা টলমল পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ওই ভয়ঙ্কর জীবন্ত মৃতদেহটাকে এড়াবার জন্য আমি সমাধি কক্ষের এইদিকে ওইদিকে ছোটাছুটি করতে লাগলাম। কিন্তু যেদিকেই যাই না কেন বুড়ো মস্কটনের মৃতদেহ আমার পিছু ছাড়ল না। দুশ্চিন্তে, ক্লান্তিতে আর নিদারুণ আতঙ্কে অবসন্ন হয়ে আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। পচা গলা মৃতদেহটাও হুমড়ি খেয়ে এসে পড়লো আমার উপর। আমার দু গালের মধ্যে তীক্ষ্ণ নখ বসিয়ে দুটি গালকেই চিরে ফাঁক করে দিল আমার মৃত বাল্যবন্ধু। দারুণ যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। বীভৎস মৃতদেহটার মরণ আলিঙ্গন থেকে ছাড়া পাবার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু বৃথা চেষ্টা। ভাবলাম জীবন্ত সমাধি তো আর আগেই হয়ে গিয়েছে, এবার হবে মৃত্যু, প্রেতের আলিঙ্গনে মৃত্যু। আমার বুক চিরে একটা আত্মচিৎকার বেরিয়ে এলো, আর নিজের সেই চিৎকারেই ঘুম ভেঙে গেল আমার। দেখলাম সমাধিগৃহের মেঝেতে নয়, নিজের বিছানাতে শুয়ে আছি আমি। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছে। শেষ রাতের ঠান্ডা হাওয়ায় শরীরটা যেন জুড়িয়ে গেল। স্বপ্নের ড্রেস তখনও কেটে যায়নি। একা থাকতে ভয় করছিল, তাই তোমাকে ডাকলাম। এ বুড়োটার জন্য তোমার ঘুম হলো না, তাই না? এরপর ঠাকুরদা থামলেন। তবে পরদিন ঠাকুরদার কাছে খবর এলো যে তার বাল্যবন্ধু মাস্কটন মারা গিয়েছেন। আগের রাতে তিনি যখন সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নটা দেখছিলেন তখন মৃত্যু হয়েছে মিস্টার মস্কটনের।